The topic of today's lecture is dynamic econometric models. There are two models, autoregressive and distributive lag models. Let's discuss. If we want to define the distributive lag model, then it can be said that a distributive lag model is a model for time series data in which a regression equation is used to analyze current values of dependent variable based on the current values of independent variable or the explanatory variable and the lag values of that explanatory variable. সহজ কথায় যদি কোনো রিগ্রেশন মডেলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারেন্ট ভ্যালু এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ ভ্যালুগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়ে এসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারেন্ট ভ্যালুর উপরে ইমপ্যাক্ট দেখতে চাই, তখন সেই মডেলকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল। আপনারা যদি ফার্স্ট ইকুয়েশন যেটা এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু আলফা প্লাস বিটা নট x3 প্লাস বিটা 1 x3 মাইনাস 1 প্লাস বিটা 2 x3 মাইনাস 2 প্লাস ut, এই ইকুয়েশনটার দিকে খেয়াল করি বা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে x3 হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অ্যাজ yt আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা yt ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো দ্য কারেন্ট ইমপ্যাক্ট দেখতে যাচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, আর xt ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা হলো কারেন্ট ভ্যালু আর কারেন্ট ইমপ্যাক্ট অফ দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা দুটো আলাদাভাবে আরও দুটো ভেরিয়েবল অ্যাড করেছি, এখানে xt মাইনাস 1 xt মাইনাস 2, এই দুটো হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল xtর কারেন্ট ভ্যালু ল্যাগ ভ্যালুস। তার মানে হলো xt মাইনাস 1 হলো 1 ইয়ার ল্যাগ অফ xt অ্যান্ড xt মাইনাস 2 হলো 2 ইয়ার্স ল্যাগ অফ xt। তার মানে আমরা 1 ইয়ার ল্যাগ এবং 2 ইয়ার ল্যাগ ভ্যালুগুলোকেও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে মডেলে নিয়ে এসেছি। সো ফার্স্ট ইকুয়েশন যেটা আমরা মাত্র বললাম এটা একটা ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেলের এক্সাম্পল। Now come to the point of autoregressive model. In simple word, an autoregressive model predicts future behavior based on past behavior. তার মানে যদি আমি বলি যে কোনো একটা ভেরিয়েবল অর্থাৎ কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফিউচার ভ্যালুকে আমি এস্টিমেট করতে চাচ্ছি এবং আমি সেই ফিউচার ভ্যালুকে এস্টিমেট করতে গিয়ে ওই ভেরিয়েবলের অর্থাৎ ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাস্ট ভ্যালুগুলোকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, অর্থাৎ দ্য future value of that dependent variable depends on the past value of that independent variable, তখন এই ধরনের মডেলকে আমরা বলি অটোরিগ্রেসিভ মডেল। ফর এক্সাম্পল আপনারা ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনটা এখানে দেখতে পাচ্ছেন যে yt ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট আমরা এখানে yt মাইনাস 1কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে নিয়ে আসছি, অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি যে 1 ইয়ার ল্যাগ ভ্যালুর উপরে আমার 1 ইয়ার ল্যাগ ভ্যালুর উপরে yt ডিপেন্ড করে কিনা। তার মানে yt itself come as independent variable in the model by taking a lag. সো এই ধরনের মডেল যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ল্যাগ পিরিয়ডের ভ্যালুগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে অ্যাড হয়ে যায়, সেই ধরনের মডেলকে আমরা বলি অটোরিগ্রেসিভ মডেল, এবং এটাকে অনেক সময় ডাইনামিক মডেল হিসেবেও জানা হয়ে থাকে বা বলা হয়ে থাকে। সাধারণত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নেচার কেমন হবে টু দ্য চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এটা ডিপেন্ড করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাবস পিরিয়ডের ডাটার উপরেও, অ্যাজ ওয়েল এজ দ্য কারেন্ট পিরিয়ড ডাটা, অর্থাৎ কারেন্ট পিরিয়ড ডাটার সাথে সাথে ল্যাবস পিরিয়ডের ডাটার সাথেও ডিপেন্ড করে, এবং এটা খুব গুরুত্ব রাখে যে ফিউচার অ্যানালাইসিস কেমন হবে, লং রান অ্যানালাইসিস কেমন হবে, সেই জন্য আমাদের ল্যাবস করতে হয়, টাইম ল্যাবস নিতে হয়। এই যে আমরা টাইম ল্যাবস নিচ্ছি বা মডেলকে অ্যানালাইজ করতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাবস পিরিয়ডগুলোকে আমরা এনকাউন্টারে নিয়ে আসছি, তখন এই ধরনের ল্যাবসকে, যে টাইম ল্যাবসকে আমরা ব্যবহার করছি, এই ধরনের ল্যাবসকে আমরা বলে থাকি ল্যাগ। অর্থাৎ আমি যদি 1 বছর টাইম ল্যাবস করি, পিছিয়ে আসি ডেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন এটাকে আমরা বলছি 1 ইয়ার ল্যাগ। 2 বছর পিছিয়ে আসবো 2 ইয়ার ল্যাগ। এভাবে আমরা যত বছর পিছিয়ে আসবো ঠিক তত বছর ল্যাগে আমরা যাবো। 1 ইয়ার ল্যাগ যখন আমি বলি তখন মানে টিকে যদি আমি কারেন্ট ইয়ার হিসেবে কাউন্ট করি তাহলে t মাইনাস 1 আমার ল্যাগটা হবে এরকম। যদি আমি 2 বছর টাইম ল্যাপস নেই তাহলে আমার ল্যাগটাকে আমি এভাবে ইনকর্পোরেট করবো t মাইনাস 2 লাইক দিস। এভাবে আমরা ল্যাগগুলোকে ইনকর্পোরেট করি এবং ল্যাগগুলোর
ল্যাগ ভেরিয়েবলস বা টাইম ল্যাপসের খুবই গুরুত্ব আছে এই ইকোনোমেট্রিক অ্যানালাইসিসে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। এখানে আমরা একটা এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা আমরা দেখছি যে এখানে দেখেন আমাদের ওয়াই হলো কনজাম্পশন ফাংশন বা কনজাম্পশন এক্সপেন্ডিচার হুইচ ডিপেন্ডস অন ইনকাম, এবং এক্স3 হলো আমার ইনকাম অফ কারেন্ট ইয়ার। দেখেন এই মডেলের মধ্যে আমরা দুটো ল্যাগ পিরিয়ড নিয়ে এসেছি এক্স3 মাইনাস ওয়ান অর্থাৎ ফার্স্ট ইয়ার ল্যাগ অ্যান্ড সেকেন্ড ইয়ার ল্যাগ এক্স3 মাইনাস টু। অর্থাৎ মডেলের মধ্যে আমরা 1 বছর ল্যাগের ইম্প্যাক্টও দেখতেছি ইনকামের, এবং 2 বছর ল্যাগের ইম্প্যাক্টও দেখতেছি। তার মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল। সো এই মডেলটা কীভাবে এস্টিমেট করতে হয়, শর্ট রান এস্টিমেশনটা কেমন হবে, লং রান এস্টিমেশনটা কেমন হবে, এটা আমরা আলোচনা করব। আগে আমরা একটু বুঝে নিই যে আমাদের অ্যানালাইসিসের ধরনটা কেমন হবে। সো প্রসেস বোঝার আগে আমি যদি একদম সিম্পল ওয়ার্ডে আমি ইকুয়েশনটা দেখি, ইকুয়েশন 17.1.1 দেখে আমি যদি এস্টিমেট করি একদম সিম্পল ওয়ার্ডে, আমার দেখেন কারেন্ট ইয়ারের ইম্প্যাক্ট হলো 0.4, ইয়ার আফটার 1 ইয়ার অর্থাৎ 1 ইয়ার ল্যাগে ইম্প্যাক্ট হলো 0.3, 2 ইয়ার ল্যাগে ইম্প্যাক্ট হলো 0.2। যখন আমরা মডেলটাকে ব্যাখ্যা করব তখন আমরা কীভাবে করব, একদম সিম্পলি যদি বলি যে $1 ইনকাম বৃদ্ধি পেলো কারেন্ট ইয়ারে, অর্থাৎ 3 ইয়ারে আমার ইনকাম বৃদ্ধি পেলো $1, তাহলে কারেন্ট ইয়ারের কনজাম্পশন এক্সপেন্ডিচার মানে ওয়াইটি বৃদ্ধি হবে 0.4 বেসড অন দ্য কোএফিসিয়েন্ট অফ x3। দেন ইয়ার আফটার 1 ইয়ার it will increase 0.3 based on the coefficient of x3 minus 1, and year after 2 it will increase 0.2, that means based on the coefficient of x3 minus 2। তার মানে $1 ইনকাম বৃদ্ধি পেলে কারেন্ট ইয়ারে কনজাম্পশন বৃদ্ধি পাবে 0.4। 1 বছর পরে কনজাম্পশন বৃদ্ধি পাবে 0.4, মানে হলো আমি 40 সেন্ট বলতে পারি বা 40 পয়সা বলতে পারি, বা যদি টাকায় বলি পয়সা, 1 টাকা বৃদ্ধি পেলে আমার 0.4 মানে 40 পয়সা কনজাম্পশন এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে। যদি আমি ডলারে বলি তাহলে 40 সেন্ট। 1 বছর পরে কারেন্ট ইয়ারের $1 ইনকাম বৃদ্ধিতে 1 বছর পরে আমার কনজাম্পশন বৃদ্ধি পাবে 30 সেন্ট। 2 বছর পরে কনজাম্পশন বৃদ্ধি পাবে 20 সেন্ট। লাইক দিস, একদম সিম্পলি আমরা এভাবে বলতে পারি। তাহলে আমাদের এই গ্রাফটার যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে এখানে আমরা ইম্প্যাক্টটা দেখতে পারবো, যেমন টি পিরিয়ডে অর্থাৎ কারেন্ট ইয়ারে $1 বৃদ্ধির কারণে আমার কনজাম্পশন এক্সপেন্ডিচার ওয়াই বৃদ্ধি পাচ্ছে 0.4। দেন 1 ইয়ার আফটার 1 ইয়ার অর্থাৎ 1 ইয়ার পরে আমার $1 ইম্প্যাক্ট হলো, কারেন্ট ইয়ারের $1 ইনক্রিজের ইম্প্যাক্ট হলো 0.3 30 সেন্ট, এবং ঠিক 2 বছর পরে এটার ইম্প্যাক্ট হলো 0.2। সো এইভাবে আমরা এই গ্রাফটা আমাদের শো করছি। দেখুন এভাবে আমরা আরও ল্যাগ নিলে আমাদের এরকম 3 বছর 4 বছর 5 বছর পরে যে ইম্প্যাক্টটা এখানে আমাদের সেভাবেই গ্রাফটা প্লট হবে। আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমরা আমাদের জেনারেল ইকুয়েশনকে খেয়াল করি, যেখানে আমরা আমাদের টাইম ল্যাগকে কে পিরিয়ড পর্যন্ত বর্ধিত করেছি। এখানে দেখেন বেটা নট হলো আমার এক্স এর কারেন্ট ইম্প্যাক্ট দেখাচ্ছে ওয়াইয়ের উপরে, ওয়াইয়ের মিন ভ্যালুর উপরে, যেটাকে আমরা শর্ট টার্ম ইম্প্যাক্ট বলছি অথবা শর্ট টার্ম মাল্টিপ্লায়ার বলছি। তার মানে হলো যদি x 1 ইউনিট চেঞ্জ হয় তাহলে গড়ে y কতটুকু পরিবর্তন হবে বর্তমানে, এবং x3 minus 1, x3 minus 2, x3 minus k এগুলো হলো ল্যাগ পিরিয়ডসের ইম্প্যাক্ট, এবং এগুলোর কোএফিসিয়েন্ট হলো বেটা 1, বেটা 2, বেটা k। এখন আমি যদি বলি যে x 1 ইউনিট চেঞ্জ হলে y এর গড় ভ্যালু কতটুকু চেঞ্জ হবে ইন কারেন্ট পিরিয়ড, এটা রিপ্রেজেন্ট হবে বেটা নট দ্বারা। যদি আমি বলি যে আফটার 1 ইয়ার what will be the change in mean value of y for a unit change in x, বা x এর চেঞ্জ যদি চেঞ্জ হতে থাকে তাহলে 1 বছর পরে y কতটা পরিবর্তন হবে, তাহলে ওটা আমি রিপ্রেজেন্ট করব বেটা নট প্লাস বেটা 1 দিয়ে। ঠিক একইভাবে 2 বছর পরে কেমন হবে যদি x এর 1 ইউনিট পরিবর্তন হয়, তাহলে y এর পরিবর্তন বা মিন ভ্যালুর কি পরিবর্তন হবে সেটা রিপ্রেজেন্ট করে বেটা নট প্লাস বেটা 1 প্লাস বেটা 2 দিয়ে। এবং একইভাবে যদি আমরা কে পিরিয়ড পর্যন্ত যাই তাহলে এটা হবে সামেশন বেটা i হুইচ ইজ ইকুয়ালস টু বেটা 1 নট প্লাস বেটা 1 প্লাস বেটা 2 প্লাস বেটা k। তার মানে $1 ইনকাম পরিবর্তন হলে কতটুকু
y এর পরিবর্তন হবে, y এর মিন ভ্যালুর পরিবর্তন হবে আফটার k ইয়ার, ইট উইল বি ইকুয়ালস টু summation beta I, which is equals to beta 0 plus beta 1 plus beta 2 plus beta k equals to beta, যেটাকে আমরা বলছি লং রান ইম্প্যাক্ট অথবা টোটাল ইম্প্যাক্ট অথবা ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মাল্টিপ্লায়ার। সো আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ কোএফিশিয়েন্ট বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? সিম্পলি আমরা ইকুয়েশন 17.1.4 ইকুয়েশনটা যদি আমরা দেখি তাহলে আমরা বের করতে পারবো, যেখানে বেটা আই স্টার ইকুয়ালস টু beta I divided by summation beta I. Beta I is simply the coefficient of each independent variables. So it may be for lag or for current year independent variables. So simply আমি যদি বলি যে ইনিশিয়াল ইয়ারের আমি স্ট্যান্ডার্ডাইজ কোএফিশিয়েন্ট বের করতে চাই তাহলে এটা হবে বিটা নট ডিভাইডেড বাই সামেশন বিটা আই। যদি বলি ফার্স্ট ল্যাগের আমি বের করতে চাই তাহলে বিটা 1 ডিভাইডেড বাই সামেশন বিটা আই। সেকেন্ড ল্যাগেরটা করতে চাই তাহলে বিটা 2 ডিভাইডেড বাই সামেশন বিটা আই। সো যদি আমরা আমাদের এক্সাম্পলটাকে সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজ কোএফিশিয়েন্টকে ব্যাখ্যা করি। সো আমরা ইনিশিয়ালি শর্ট রান ইম্প্যাক্ট দেখেছিলাম পার্শিয়াল কোএফিশিয়েন্ট ব্যাখ্যা করে। এখানে যদি আমরা লং রান ইম্প্যাক্ট দেখতে চাই তাহলে সিম্পলি আমাদের কোএফিশিয়েন্টের ভ্যালুগুলোকে আমরা সাম করে দেবো, তার মানে সামেশন বিটা আই ইকুয়ালস টু 0.4 প্লাস 0.3 প্লাস 0.2 ইকুয়ালস টু 0.9। তার মানে সিম্পলি আমরা বলতে পারি যে $1 ইনকাম বাড়লে এটার লং রান ইম্প্যাক্ট হলো 90 সেন্ট কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়বে, অর্থাৎ আফটার 2 ইয়ার্স দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ 90 সেন্ট। তো এটা হলো লং রান ইম্প্যাক্ট অফ $1 ইনক্রিজ অফ ইনকাম। যদি আমরা স্ট্যান্ডার্ডাইজ কোএফিশিয়েন্ট বের করতে চাই ফর ইচ অফ দ্য পিরিয়ড, ইনিশিয়াল পিরিয়ড দেন আদার 2 ল্যাগ পিরিয়ডস, তাহলে সিম্পলি আমরা আমাদের কোএফিশিয়েন্টগুলোকে আমাদের সামেশন বিটা আই দিয়ে ভাগ করব। তার মানে বেটা নট ডিভাইডেড বাই সামেশন বিটা আই, বেটা নট ছিল 0.4 তাহলে আমাদের সেটা হবে 0.44, বেটা 1 ডিভাইডেড বাই বেটা সামেশন বেটা আই, এটা ছিল 0.3, এটা 0.9 দিয়ে ভাগ করলে 0.33 হবে। দেন বেটা 2 ডিভাইডেড বাই সামেশন বেটা আই, তার মানে 0.2 ডিভাইডেড বাই 0.9, সেটা হবে 0.23। তার মানে এখন আমি বলতে পারি যে $1 ইনকাম বাড়লে ফার্স্ট ইয়ারে আমাদের স্ট্যান্ডার্ডাইজ কোএফিশিয়েন্টকে আমরা পার্সেন্টেজ ফর্মে ব্যাখ্যা করি, যে আমরা বলবো যে ইনিশিয়াল ইয়ারে $1 ইনকাম বাড়লে ইনিশিয়াল ইয়ারে কনজাম্পশন এক্সপেন্ডিচার বাড়ে 44%, দেন ইয়ার আফটার দ্যাট অর্থাৎ আফটার 1 ইয়ার ইট উইল ইনক্রিজ 44% প্লাস 0.33 অর্থাৎ 33%, তার মানে 77%। এবং যদি বলি যে আফটার 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর পরে কত ইনকাম বৃদ্ধি হবে, সেটা হবে 40% প্লাস 33% প্লাস 23%, দ্যাট মিনস ইট উইল বি 100% ইন দ্য সেকেন্ড ইয়ার। ইকোনমিক্সে ল্যাগ ব্যবহার করার কারণগুলোর মধ্যে প্রথম হলো সাইকোলজিক্যাল রিজন। সাইকোলজিক্যাল রিজনসকে এখানে দুইভাবে বলা হয়েছে, যে একটা হলো যে মানুষের স্বভাব চেঞ্জ হয় এবং চেঞ্জ হতে সময় লাগে, অর্থাৎ কারেন্ট পিরিয়ডের ইনকাম চেঞ্জ হওয়ার সাথে সাথে সে কনজাম্পশন এক্সপেন্ডিচারকে কতটুকু পরিবর্তন করবে এটা তার প্রিভিয়াস হ্যাবিট অথবা প্রিভিয়াস ইনকামের উপরও ডিপেন্ড করে। অর্থাৎ মানুষ ইনস্ট্যান্ট ইনকাম বৃদ্ধিকে ইনস্ট্যান্ট কনজাম্পশন এক্সপেন্ডিচার বৃদ্ধিতে সরাসরি ইউজ করে না, বিকজ সে আগে কীরকম কনজাম্পশন করতো এবং তার কনজাম্পশন এই আগের ইনকাম প্যাটার্ন কী ছিল এটার উপরেও তার কনজাম্পশন অর্থাৎ তার হ্যাবিটের উপরে ডিপেন্ড করে। আরেকটা বিষয় হলো যে কনজাম্পশন ইনকাম বাড়ার সাথে সাথে কনজাম্পশন এই জন্য বাড়ে না কারণ মানুষ তার ইনকামকে লাইফ টাইমে স্প্রেড করে। তার মানে সে কারেন্ট ইয়ারের ইনকাম বৃদ্ধিটাকে সে লাইফ টাইমের জন্য চিন্তা করে, যে আমার লাইফ টাইমে আমার কী হবে ভবিষ্যৎ কনজাম্পশনকেও সে চিন্তা করে। সো সে তার ইনকামকে সাকসেসিভ পিরিয়ডের জন্য স্প্রেড করে, অর্থাৎ ইনকামের কারেন্ট ইয়ারে ইনকাম বৃদ্ধির কারণে তার কনজাম্পশন গ্র্যাজুয়ালি ইয়ার বাই ইয়ার ইনক্রিজ করতে থাকে। সো দিস ইজ দ্য সাইকোলজিক্যাল রিজন। টেকনোলজিক্যাল রিজন ইজ অ্যানাদার রিজন ফর ইউজিং ল্যাগ। ফর এক্সাম্পল, যদি ক্যাপিটালের প্রাইস কমে যায় রিলেটিভ টু লেবার, তখন স্বাভাবিকভাবেই লেবারের যে ক্যাপিটালের ব্যবহার বাড়বে, অর্থাৎ তখন ক্যাপিটাল লেবার রেশিও বেড়ে যাবে। মানে প্রডিউসাররা লেবারকে সাবস্টিটিউট করবে ক্যাপিটাল দ্বারা,
কিন্তু এই সাবস্টিটিউশনও অনেক সময় সময় নেয়, অর্থাৎ ইট টেক্স টাইম টু সাবস্টিটিউট। সো এটাও অনেক সময় যদি প্রডিউসাররা বুঝতে পারে যে না এই প্রাইজের হ্রাসটা, ক্যাপিটালের দাম কমে যাওয়াটা বা প্রাইস কমে যাওয়াটা আসলে টেম্পোরারি, তখন তারা এই ধরনের সাবস্টিটিউশন করে না। কিন্তু অনেক সময় না জানার কারণে, না বুঝতে পারার কারণে, অর্থাৎ ইমপারফেক্ট ইনফরমেশন থাকার কারণে বা নলেজ থাকার কারণে অনেক সময় এই ল্যাগটা ব্যবহার হয়ে থাকে। ল্যাগ ইউজ করার আরেকটা অন্যতম রিজন হলো ইনস্টিটিউশনাল রিজনস। এটা হলো সাধারণত টাইম পিরিয়ড কন্ট্রাক্টের কারণে হয়ে থাকে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল অব্লিগেশনসের কারণে হয়ে থাকে। তার মানে কোনো একজন লেবারকে যদি কোনো একটা এমপ্লয়ার কোনো একটা পিরিয়ডের জন্য কন্ট্রাক্ট নেয়, সাপোজ 10 years 5 years হোয়াট এভার, সো যদি লেবারের ওয়েজ বাড়ে বা কমে, তাহলে ইচ্ছা করলেই সে লেবার পারচেজ বা লেবার হায়ার খুব বেশি বাড়াতে কমাতে পারে না, বিকজ তার সাথে একটা পিরিয়ড বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য কন্ট্রাক্ট আছে লেবারের। সো সেই ক্ষেত্রে দেখা গেল যে লেবারের ওয়েজ কমে গেলে হুট করে সে অনেক বেশি লেবার বাড়াতে পারে না, অথবা বেড়ে গেলে হুট করে সে অনেক লেবার কমাতে পারে না। সো এটা একটা কারণ ল্যাগ ব্যবহার করা। এখানে যেমন একটা সেভিং ডিপোজিটের কথা বলা হয়েছে, যেমন 7 বছরের জন্য রাখলে সেই ব্যাংকের সাথে সে কন্ট্রাক্টে লকড ইন হয়ে গেল। সো অন্য জায়গায় হায়ার ইয়েল্ড পেলেও সে ইচ্ছা করলে সেখান থেকে ডিপোজিটকে বা অ্যাকাউন্টকে ট্রান্সফার করতে পারেন ফুললি। এস্টিমেশন অফ ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল, দুই ধরনের অ্যাপ্রোচ আমরা ব্যবহার করি। একটা হলো অ্যাডহক এস্টিমেশন, another one is a priori restriction on the betas by assuming that the betas follows some asymmetric pattern. আমরা in sequence আমরা এই দুটো অ্যাপ্রোচে আলোচনা করব। First of all, we are going to discuss about ad hoc estimation of distribution lag model. প্রথমে আমরা ad hoc মডেলটাকে এস্টিমেশন নিয়ে আলোচনা করছি, যেটা প্রথমে আলোচনা করেছিল আল্ট অ্যান্ড টিনবার্জেন। সো এই এস্টিমেশন প্রসেসটা আমরা দেখছি। আমরা দেখেন ইকুয়েশন 70.3.1 কে এখানে আবার নিয়ে এসেছি। সো এখানে আমরা দেখছি যে আমাদের এক্সটি হলো কারেন্ট ইয়ার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দেন এটা দুটো ল্যাগ নিয়েছি আমরা, xt-1 and xt-2, ল্যাগ 1 and ল্যাগ 2 নিয়েছি মডেলের মধ্যে। সো what is the procedure used by alt and tinbergen? দেখেন এখানে সিম্পলি বলা হয়েছে প্রথমে আমরা আমাদের মডেলটাকে এক্সটির সাপেক্ষে রিগ্রেস করব, দেন আমরা এক্সটি এবং xt-1 এর সাপেক্ষে রিগ্রেস করব, দেন আমরা xt-1 এবং xt-2 এগুলোর সাপেক্ষে রিগ্রেস করব। তার মানে প্রথমে আমরা ইনিশিয়াল ইম্প্যাক্টটা দেখব, মানে ইনিশিয়াল ইয়ারের ইম্প্যাক্ট, দেন আমরা 1 year ল্যাগের ইম্প্যাক্ট দেখব, দেন আমরা 2 year ল্যাগের ইম্প্যাক্ট দেখব। যদি আরও আমরা ল্যাগ বাড়াই, সেভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আমাদের এরকম ইম্প্যাক্টকে বাড়াতে থাকবো। সো এখানে আপনারা এক্সাম্পলটা যদি খেয়াল করেন, এখানে দেখেন আমরা প্রথমে y hat t সমান 8.37 প্লাস 0.171 xt, তার মানে আমরা xt সাপেক্ষে yt-কে রিডিউস করলাম, দেন আমরা ফার্স্ট ইয়ার ল্যাগ নিলাম xt প্লাস xt-1 এর সাপেক্ষে রিডিউস করলাম, দেন আমরা সেকেন্ড ইয়ারে রিডিউস করলাম xt-1 আর xt-2 এর সাপেক্ষে রিডিউস করলাম। এবং যদি আমরা থার্ড ইয়ার ল্যাগ নিই, তাহলে অবশ্যই আমরা থার্ড ইয়ারের সাপেক্ষে বাই সিকোয়েন্স আমরা করব। ফোর্থ ইয়ার ল্যাগ নিলে ফোর্থ ইয়ারের সাপেক্ষে বাই সিকোয়েন্স আমরা রিডিউস করব। অল্ট এখানে দেখেন সেকেন্ড ইকুয়েশনটাকে বেস্ট বলেছে, বিকজ সেকেন্ড ইকুয়েশনের পরে যদি আমরা যাই থার্ড এবং ফোর্থ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাগ পিরিয়ডের ইম্প্যাক্টগুলো নেগেটিভ আসতেছে, যেটা ইকোনমিক্যালি ব্যাখ্যা করাটা বা ইন্টারপ্রেট করাটা খুবই ডিফিকাল্ট। দেন আমরা যেভাবে আমাদের ইনিশিয়ালি আমরা এস্টিমেট করেছিলাম যে আমরা ফার্স্ট ইয়ারের ইম্প্যাক্ট আমরা এস্টিমেট করব পার্শিয়াল কোএফিশিয়েন্ট, দেন সেকেন্ড ইয়ার, দেন থার্ড ইয়ার, দেন লং রান কোএফিশিয়েন্ট, দেন স্ট্যান্ডার্ডাইজ করে আমরা এস্টিমেট করতে পারি। কিন্তু এই মডেলের কিছু বা এই ধরনের অ্যাড হক এস্টিমেশনের কিছু ড্রব্যাক আছে, এখানে এগুলো উল্লেখ করা হলো। দেখেন প্রথম ড্রব্যাক হলো যে এখানে কোনো গাইডলাইন নেই যে কতটুকু ম্যাক্সিমাম ল্যাগ আমি নিতে পারি বা কত ল্যাগ পর্যন্ত আমি গেলে আমার মডেলটাকে পারফেক্টলি ব্যাখ্যা করতে পারবো। দিস ইজ ফার্স্ট ড্রব্যাক, there is no priori guideline. Then second drawback হলো যে যত আমি ল্যাগ বাড়াবো, সাকসেসিভ ল্যাগের জন্য মডেলকে এস্টিমেট করতে থাকবো, তত আমার ডিগ্রিস অফ ফ্রিডম কমতে থাকবে, এবং ডিগ্রিস অফ ফ্রিডম কমতে থাকা মানে মডেলটা তত বেশি মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, আমার কনফিডেন্স ইন্টারভাল বেড়ে যাবে, আমার ইরর কনসেশন করা মানে ইরর অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি বাড়তে থাকবে।
So this is the second drawback. Third drawback is that আমরা যখন সাকসেসিভ ল্যাগগুলো নিয়ে মডেল এস্টিমেট করতে থাকবো, অর্থাৎ আমরা আমাদের মডেলে যত আমি সাকসেসিভ ল্যাগগুলো বাড়াতে থাকবো, মাল্টি কোলিনিয়েটিভ হওয়ার সম্ভাবনা তত বাড়বে, কারণ একটা ভেরিয়েবল তার ল্যাগ পিরিয়ডের ডেটার সাথে তত কোরিলেটেড থাকে, সাধারণভাবেই কোরিলেটেড থাকে। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো যত আমি ল্যাগ বাড়াতে থাকবো, ভেরিয়েবলগুলোর মধ্যে মাল্টি কোলিনিয়েটিভ বাড়তে থাকবে। The final drawback of using ad hoc estimation is charge of data mining. তার মানে হলো যে ডাটা মাইনিং বলতে যেটা আমরা বুঝি যে র ডাটাগুলোকে আলটিমেটলি ফাইনাল ডাটা হিসেবে ব্যবহার করা হবে, ইউজফুল ডাটা হিসেবে ব্যবহার করা শুরু হবে। অর্থাৎ যত আমি টাইম লাগবে আবার বাড়িয়ে ডাটা বাড়াতে পারি, ততই আমার মনে হবে যে আমার মডেলটা তত পারফেক্টলি এস্টিমেট হচ্ছে। তার মানে হলো আমি র ডাটাকে ফাইনালি ইউজফুল ডাটা হিসেবে ইউজ করা শুরু করব, তার মানে ডাটা মাইনিংয়ের সম্ভাবনা বাড়বে। অ্যাড হক এস্টিমেশন মেথডের ড্রব্যাকসের কারণে আমরা সেকেন্ড অ্যাপ্রোচ ফলো করব, অর্থাৎ সাম রেস্ট্রিকশনস অন বেটাস হুইচ ফলোস সাম প্রায়োরি ইনফরমেশনস। সেই মেথডের মধ্যে ফার্স্ট আমরা আলোচনা করতে যাচ্ছি কোয়েক অ্যাপ্রোচ। সাপোজ এখানে কোয়েক ফিনিট ডিস্ট্রিবিউশন ল্যাগ মান নিয়ে আলোচনা করেছে, এখানে কোয়েক অ্যাপস্ট্রিম করেছে যে বেটা কে ইকুয়ালস টু বেটা নট ল্যামডা কে। ল্যামডা হলো দ্য রেট অফ ডিক্লাইন অফ ডিস্ট্রিবিউশন ল্যাগ, এবং যেটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকে, এবং 1 মাইনাস ল্যামডা হলো স্প্রেড অফ অ্যাডজাস্টমেন্ট। তার মানে সাকসেসিভ বেটাস টেক নিউমেরিক্যালি লেস ভ্যালুস, তার মানে আমি যত ল্যাগ পিরিয়ডে যেতে থাকবো, অর্থাৎ আমি যত ডিস্টেন্স পার্ট থেকে যেতে থাকবো, ল্যাগের ইম্প্যাক্ট অন ওয়াই উইল বি প্রোগ্রেসিভলি স্মলার, কমতে থাকবে। তার মানে ল্যাগের ইম্প্যাক্ট ততই আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কমতে থাকবে। সো আমরা যদি আমাদের আগের ফিগারটা এবং এখানে টেবিলটা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ল্যাগ অপশন অর্থাৎ বিটা কে এর ভ্যালু ডিপেন্ড করছে ল্যামডার উপরে। ল্যামডা 1 এর যত কাছাকাছি থাকবে, রেট অফ ডিক্লাইন ফর ল্যাগ অপশন বিটা কে তত কম হবে, স্লোয়ার হবে। আর ল্যামডার ভ্যালু যত 0 কাছাকাছি থাকবে, ততই দ্রুত গতিতে রেট অফ ডিক্লাইন হবে, অর্থাৎ ল্যাগ অপশনের ভ্যালু তত দ্রুত গতিতে কমতে থাকবে। দেখেন এখানে ল্যামডার ভ্যালু যখন 0.75, সো ল্যাগ অপশনগুলো দেখেন এখানে বিটা 1 হলো 0.75 বিটা নট, বিটা 2 0.56 বিটা নট, বিটা 3 0.42 বিটা নট, লাইক দিস। যখন ল্যামডার ভ্যালু 0 কাছাকাছি অর্থাৎ 0.25, তখন দেখেন রেট অফ ডিক্লাইন of lag coefficient is very high, very fast or very rapid. Okay, so there are some features of Koek scheme. Number 1, it takes non-negative value of lambda, so the value of beta should be also positive. Number 2, it takes the value of lambda between 0 to 1, that means it must be more than 0 but less than 1, which means that the lag coefficient will be successively smaller, তার মানে lag coefficient আস্তে আস্তে কমতে থাকবে। Number 3, the long run multiplier estimation made according to Koek model is summation beta k equals to beta naught 1 by 1 minus lambda. Koek approach অনুযায়ী আমরা আমাদের ফিনিট ল্যাগ মডেলকে, অর্থাৎ যেটা 70.3.1 এ ছিল, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। দ্যাট মিনস yt ইকুয়ালস টু আলফা প্লাস বিটা নট xt প্লাস বিটা নট ল্যামডা xt মাইনাস 1 প্লাস বিটা নট ল্যামডা স্কোয়ার xt মাইনাস 2 প্লাস ডাটা প্লাস ut। বাট এখানে একটা সমস্যা হলো যে এখানে নাম্বার অফ প্যারামিটার্স বা এস্টিমেটরস ইজ ভেরি হাই, এবং এখানে আমাদের ল্যামডাটা নন লিনিয়ার ফর্মে আছে, স্কোয়ার ফর্মে আছে দেখা যাচ্ছে, বা অন্য আদার পাওয়ার মোর পাওয়ার আসতে পারে যত আমরা ল্যাগ দিব। সুতরাং এখানে লিনিয়ার রিগ্রেশন মডেল বা লিনিয়ার অ্যানালাইসিস ইউজ করা যাবে না। সো এটার জন্য কোয়েক একটা ওয়ে আউট দিয়েছে। সে সিম্পলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ল্যাগ নিয়েছে এবং ল্যাগ মডেল দিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করেছে প্রথমে। সো সে পুরো ল্যাগ মডেল নিয়েছে প্রথমকে, অর্থাৎ ল্যাগ
রিগ্রেশন মডেল নিয়েছে, দ্যাট ইজ আমরা এখানে দেখছি ওয়াইটি মাইনাস ওয়ান আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ল্যাগ পিরিয়ডে আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রথম থেকেই ল্যাগে শুরু হয়েছে। দেন ইকুয়েশন 17.4.4 যেটা সেই ল্যাগ রিগ্রেশন মডেল নিয়ে নেওয়া হয়েছিল, সেটাকে ল্যামডা দিয়ে গুণ করা হয়েছে ইকুয়েশন 17.4.5 এ দেখা যাচ্ছে। আমরা ইকুয়েশন 17.4.3 থেকে ইকুয়েশন 17.4.5কে বিয়োগ করলে আমরা ইকুয়েশন 17.4.6 পেয়ে যাব এবং এটাকে যখন আমরা রিঅ্যারেঞ্জ করব তখন আমরা ইকুয়েশন 17.4.7 পাবো। এখানে আমরা ভিটি সমান সমান পাচ্ছি ইউটি মাইনাস ল্যামডা ইউটি মাইনাস ওয়ান, যেটাকে আমরা বলছি মুভিং অ্যাভারেজ অফ ইউটি অ্যান্ড ইউটি মাইনাস ওয়ান। সো আগে আমাদের ইকুয়েশন 17.3.1 যেটা ছিল যে আমাদের অনেকগুলো এস্টিমেটরকে বের করতে হতো, এখানে জাস্ট আমরা 3টা ভ্যালুকে বের করলেই হবে, যেমন আলফা, বিটা নট এবং ল্যামডা। অর্থাৎ আমরা আমাদের মডেলকে ট্রান্সফর্ম করলাম। এই ধরনের কয়েক ট্রান্সফরমেশনের কিছু ফিচার আছে, ফিচারগুলো নিচে আলোচনা করা হবে। ফার্স্ট অফ অল হলো আমরা প্রথমে ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ 14.4.3 যেটা ছিল ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল। দেন আমাদের ট্রান্সফর্ম মডেলটা যেটা আমরা দেখছি যে এখানে ওয়াইটি মাইনাস ওয়ান অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইটস ল্যাগ পিরিয়ডে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে এখানে চলে আসছে। তার মানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল দিয়ে শুরু করেছি ঠিকই, কিন্তু আমাদের ট্রান্সফর্ম মডেলটা অটোরিগ্রেসিভ মডেল হয়েছে। তার মানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল্যাগ দিয়ে শুরু করেছি কিন্তু আমরা শেষ করেছি অটোরিগ্রেসিভ মডেল দিয়ে। সেকেন্ড হলো যে যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ল্যাগ পিরিয়ডের ভ্যালু চলে এসেছে, সুতরাং যেহেতু ওয়াইটি আমাদের স্টকাস্টিক, সুতরাং ওয়াইটি মাইনাস ওয়ান অলসো স্টকাস্টিক। থার্ড হলো যে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেলের ডিস্টারবেন্স টার্ম ছিল ইউটি, বাট আমাদের ট্রান্সফর্ম মডেলের ডিস্টারবেন্স টার্ম হলো পিটি, যেটাকে আমরা মুভিং অ্যাভারেজ অফ ইউটি বলছি, ইউটি অ্যান্ড ইউটি মাইনাস ওয়ান। সো এক্ষেত্রে একটা সমস্যা হলো যে ডিস্টারবেন্স টার্ম ইউটি যখন ছিল তখন সিরিয়ালি আনকোরিলেটেড ছিল, বাট যখন আমরা ভিটি ব্যবহার করছি দে আর সিরিয়ালি কোরিলেটেড, তার মানে আমরা সিরিয়াল কোরিলেশন প্রবলেম ফেস করবো। এক্ষেত্রে যেহেতু আমাদের সিরিয়াল কোরিলেশন প্রবলেম তৈরি হবে, এছাড়াও আমরা ল্যাগ ওয়াই ব্যবহার করার কারণে আমাদের ডারউইন-ওয়াটসন টেস্টের একটা অ্যাজাম্পশনকে ভায়োলেট করছে। সুতরাং আমাদের ডারউইন-ওয়াটসন এইচ টেস্ট ব্যবহার করতে হবে টু ফাইন্ড আউট দ্য সিরিয়াল কোরিলেশন।